রাজধানীর ৭ ফার্মেসিতে অভিযান, মিলল ক্যান্সার, হৃদরোগের মতো জটিল রোগের মেয়াদ উত্তীর্ণ ঔষধ, লাইসেন্স না থাকায় সিলগালা। যুবলীগের বহু প্রতীক্ষিত কমিটির ২০১ সদস্যের মধ্যে অনেক নতুন মুখ, বাদ গেলেন বিতর্কিতরা। টেকসই অর্থনীতির বড় ভরসা হতে পারে কৃষি, অভিমত বিশ্লেষকদের। কৃষিভিত্তিক শিল্প বাড়ানোর তাগিদ, টেকসই যান্ত্রিকীকরণের সুফল মিলতে পারে উৎপাদনে। পুনঃগণনাতেও বিপুল সংখ্যাগরিষ্ঠতা বাইডেনের, রাজপথে ট্রাম্প সমর্থকদের বিক্ষোভ। নতুন প্রশাসনের সঙ্গে নানামুখী কাজের সম্ভাবনা দেখছেন পররাষ্ট্রমন্ত্রী। আলোকিত আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের দীপাবলি উৎসব উদযাপিত, স্বাস্থ্যবিধি মেনে মন্দিরে ভক্তরা, করোনা থেকে রক্ষায় প্রার্থনা। আবারও সংঘর্ষে উত্তপ্ত পাক ভারত নিয়ন্ত্রণ রেখা, দাঁত ভাঙ্গা জবাবের হুঁশিয়ারি মোদির, পাল্টা অভিযোগ এনে প্রতিবাদ পাকিস্তানের। এবং নতুন সিনেমা মুক্তি না পাওয়ায় স্থায়ীভাবে হল বন্ধের আশঙ্কা, লগ্নি অর্থ উঠে না আসার শঙ্কায় প্রযোজকরা, সিদ্ধান্ত আসতে পারে আমদানির। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত সকালের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। রাজধানীর বেশ কয়েকটি ফার্মেসিতে অভিযান চালিয়ে অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ পেয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। শনিবার উত্তরার ৭টি ফার্মেসিতে অভিযানে মিলেছে ক্যান্সার, হৃদরোগের মতো জটিল রোগের মেয়াদ উত্তীর্ণ ওষুধ। এ সময় লাইসেন্স না থাকায় সিলগালা করা হয়েছে একটি ফার্মেসি। আরও জানাচ্ছেন মারুফা রহমান। শনিবার উত্তরায় কয়েকটি ফার্মেসিতে ড্রাগ লাইসেন্স, মেয়াদ উত্তীর্ণ আর অনুমোদনহীন ওষুধের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। এ সময় ৭টি ফার্মেসিতে অভিযানে মিলেছে ক্যান্সার এবং হৃদরোগের মতো জটিল রোগের মেয়াদ উত্তীর্ণ ওষুধ। লাইসেন্স না থাকায় সিলগালা করা হয়েছে একটি ফার্মেসিও। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান। বেশ কিছু আনরেজিস্টার্ড মেডিসিন এটা পেয়েছি, ডেট এক্সপায়ারি মেডিসিন আমরা পেয়েছি, এবং কিছু নকল টাইপের ওষুধ এগুলো আমরা পেয়েছি। তো তাদের এগেনস্টে আমরা ডাক আইনে অ্যাকশন নেব, আমরা এক্সপ্লেনেশন কল করব, তারা উত্তর দেবে। উত্তর যদি স্যাটিসফ্যাক্টরি না হয় তাহলে তার এগেনস্টে আমরা ডাক কোর্টে মামলা করবো। ইনফ্যাক্ট মহাপরিচালক জানান, ফার্মেসির লাইসেন্স বাতিল সহ ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা অথবা ১০ বছরের কারাদণ্ড হতে পারে অপরাধীদের। আমরা বেশ কয়েকটা ফার্মেসিতে আমরা দেখলাম যে সেখানে ড্রাগ লাইসেন্সই নেই তাদের, এবং কোনো ফার্মাসিস্ট নয়। এভাবে তারা কিন্তু বেশ বড়সড় একটা ওষুধের দোকান তারা চালাচ্ছে। এটা একটা সম্পূর্ণরূপে অবৈধ। এবং আপনারা দেখেছেন যে আপনাদের সামনে আমরা এই দোকানটা, এটার নাম হচ্ছে বাংলাদেশ সার্জিক্যাল ফার্মেসি, এটা কিন্তু আমরা বন্ধ করে দিলাম এবং সিলগালা করে দিলাম। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করবে ওষুধ প্রশাসন অধিদপ্তর। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। সম্মেলনের প্রায় ১ বছর পর ঘোষণা করা হলো যুবলীগের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি। শনিবার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। প্রেসিডিয়াম সদস্য থেকে সদস্য পদে এসেছে অনেক নতুন মুখ। তৌফিক মাহমুদ, মুন্নার রিপোর্ট। দীর্ঘ ৭ বছর পর গেল বছরের ২৩ নভেম্বর অনুষ্ঠিত যুবলীগের ৭ম সম্মেলনে সংগঠনের নেতৃত্বে আসেন যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ মনির বড় ছেলে শেখ ফজলে শাম পরশ এবং মাইনুল হোসেন খান নিখিল। আমি সম্পূর্ণ সততার সঙ্গে এই দায়িত্বগুলো পালন করব। অবশেষে প্রায় ১ বছর পরে ঘোষিত হলো যুবলীগের বহুল আলোচিত পূর্ণাঙ্গ কমিটি। কমিটিতে প্রেসিডিয়ামে স্থান পেয়েছেন ১৬ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ৫ জন। এছাড়া সাংগঠনিক সম্পাদক ৯, সহসম্পাদক ৩৭, উপসম্পাদক ২১ এবং নির্বাহী সদস্য পদ পেয়েছেন ৪৬ জন। প্রেসিডিয়ামে এসেছেন এফবিসিসির সভাপতি শেখ ফজলে ফাহিম, বিসিবি পরিচালক শেখ সোহেল, এমপিদের মধ্যে নিক্সন চৌধুরী, সেলিম আলতাফ জজ, জুয়েল আরং। অন্যদিকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৫ জনের মধ্যে আছেন শেখ ফজলে নাইম ও সাংগঠনিক সম্পাদক পদে এসেছে সাবেক ছাত্রনেতারা। আইন বিষয়ক সম্পাদকে জায়গা পেয়েছেন ব্যারিস্টার সুমন। নির্বাহী ৪৬ সদস্যের মধ্যে আছেন নাজির রহমান মঞ্জুর ছেলে, অর্থনীতিবিদ আশিকুর রহমান শান্ত। নতুন কমিটিতে বাদ পড়েছেন যুবলীগের গত কমিটির বিতর্কিত নেতারা। বয়স ৫৫ বছরের বেশি হয়, বাদ পড়েছেন ৭০ জনের বেশি। তৌফিক মাহমুদ, মুন্না, নিউজ 24, ঢাকা।
করোনার দ্বিতীয় ধাক্কায় যখন নতুন করে বিপর্যস্ত হচ্ছে পোশাক সহ বিভিন্ন শিল্প ও সেবা খাত, তখন কৃষি হতে পারে আগামী দিনে টিকে থাকার বড় ভরসা, এমন মত অর্থনীতি বিশ্লেষকদের। এক্ষেত্রে কৃষিভিত্তিক শিল্প এবং কর্মসংস্থান বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। বলছেন, কৃষির উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে টেকসই যান্ত্রিকীকরণ এবং অপ্রচলিত কৃষি পণ্যের উৎপাদন বাড়ানো গেলে এ খাতে নতুন কর্মসংস্থান তৈরি করা সম্ভব। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। কৃষি শুমারি 2019-এর তথ্য বলছে দেশের প্রায় 47% পরিবার এখনও কৃষির উপর নির্ভরশীল। কৃষি নির্ভর বাংলাদেশে শিল্পের আধিপত্য বাড়লেও এখনও মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে এ খাতের অবদান প্রায় 14%। বিবিএস-এর করা শ্রমশক্তি জরিপ বলছে দেশের মোট শ্রমশক্তির প্রায় 41% এখনও কৃষিতে নিয়োজিত। করোনাকালীন সময়ে ব্র্যাকের গবেষণায় উঠে আসে মাত্র 1.5 মাসে কৃষকের ক্ষতি হয় 56,000 কোটি টাকা। তবে মহামারীর ধকল কাটিয়ে যখন অর্থনীতি কিছুটা গতি পায়, তখন বিশ্ব অর্থনীতিতে আবারও বিপর্যয়ের শঙ্কা ভারী হচ্ছে করোনার দ্বিতীয় ধাক্কায়। বিশ্লেষকরা বলছেন, করোনাকালীন এই ক্ষত কাটিয়ে আগামীতে দেশের অর্থনীতি টেনে তুলতে কৃষিভিত্তিক শিল্পের বিকাশ এবং এ খাতে কর্মসংস্থান বাড়ানোর বিকল্প নেই। গ্রামে মানুষ কৃষিতে, সবজিতে, অন্যান্য ক্ষেত্রে যদি সরকার আরো একটু নজর দেয়, তাহলে গ্রামে কর্মসংস্থান তৈরি করা অনেক সহজ হবে এবং যারা আজকে শহর থেকে গ্রামে চলে গেছে তারা নতুন কাজের সন্ধান পাবে। যেহেতু এই করোনাকালীন সময়ে নতুন করে কোনো ফ্যাক্টরি বা ব্যবসা প্রতিষ্ঠান চালু হচ্ছে না, সুতরাং তাদেরকে নতুন করে কোনো শিল্পে নিয়োগের কোনো সুযোগ থাকছে না। আমরা মনে করি এখানে কৃষি একটি বড় ভূমিকা পালন করতে পারে। করোনার দীর্ঘমেয়াদী সংকট কাটিয়ে উঠতে কৃষকদের প্রয়োজনীয় নগদ ভর্তুকি, কৃষিপণ্য মূল্য কমিশন গঠন, দুর্যোগকালীন কৃষি বাজার ও মূল্য ব্যবস্থাপনার জন্য বহু মন্ত্রণালয় ভিত্তিক সমন্বয় কমিটি গঠন করারও তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। সর্বোচ্চ চেষ্টা আমাদের করতে হবে যেন আমরা সব ধরনের খাদ্য যতটুকু সম্ভব নিজেরাই উৎপাদন করি এবং এটার জন্য যা যা সমর্থন প্রয়োজন সেটা আমাদেরকে যোগান দিতে হবে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে এবং তার জন্য প্রয়োজন যেসব খাতে যুবকদের কর্মসংস্থান বেশি হতে পারে সেই ধরনের খাতগুলোকে প্রবৃদ্ধির সুযোগ করে দেওয়া। তরুণদের উদ্ভাবনীমূলক কৃষি প্রযুক্তি ও প্রশিক্ষণ নিশ্চিত করা গেলে কৃষিখাতে বাড়তি উৎপাদন সম্ভব, যা করোনা পরবর্তী খাদ্য সংকট মোকাবেলায় বড় ভূমিকা রাখবে বলে মত অর্থনীতি বিশ্লেষকদের। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। অ্যারিজোনার পর জর্জিয়াতেও জয় পেয়েছেন জো বাইডেন। এর মধ্য দিয়ে 306টি ইলেকটোরাল ভোট নিশ্চিত করে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এক বিরাট জয় পেলেন এই ডেমোক্র্যাট নেতা। আর 50টি অঙ্গরাজ্যের ভোট গণনার পর ট্রাম্পের ঝুলিতে পড়েছে 232টি ইলেকটোরাল ভোট। এই ঘটনায় পরাজয় মানবেন না বলে গো ধরে থাকা প্রেসিডেন্ট ট্রাম্পের মুখেও শোনা যাচ্ছে নরম সুর। এদিকে দেরিতে হলেও জো বাইডেন ও কামালা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছে চীন। আসমাতুলির ডেস্ক রিপোর্ট। অবশেষে পরাজয় মানতেই হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। মামলা, অভিযোগ সহ নিজের জয় নিশ্চিত করার সব সমীকরণই ভেস্তে গেছে তার। কারণ শেষ ভরসা অ্যারিজোনা ও জর্জিয়াতেও জো বাইডেনের কাছে পরাস্ত হয়েছেন তিনি। 1992 সালের পর প্রথম জর্জিয়াতে ডেমোক্রেটদের কাছে ধরাশায়ী হল রিপাবলিকানরা। 2 অঙ্গরাজ্যের 27টি ইলেকটোরাল ভোট জিতে ডেমোক্রেট বাইডেন রিপাবলিকান ট্রাম্পের বিপক্ষে এক বিশাল জয় পেয়েছেন। যদিও গেল শনিবারই ম্যাজিক ফিগার 270টি ইলেকটোরাল ভোট পেয়ে জয় নিশ্চিত করেন বাইডেন। আর নর্থ ক্যারোলাইনার 15টি ইলেকটোরাল ভোট জিতে ট্রাম্প পেয়েছেন মোট 232টি ভোট। এর মধ্য দিয়ে 2016-র মতো 2020-এ এসেও একই ইলেকটোরাল ভোট নিয়ে জয় পরাজয় নির্ধারিত হল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে। তবে সে সময় ট্রাম্প পেয়েছিলেন 306টি এবং পরাজিত প্রার্থী হিলারি ক্লিন্টন পেয়েছিলেন 232টি ইলেকটোরাল ভোট। এই ঘটনায় হোয়াইট হাউসে নিজেকে আরও 4 বছর ধরে রাখার সব রাস্তা বন্ধ হয়ে গেল প্রেসিডেন্ট ট্রাম্পের। তাই তো ওই দিনই এক সংবাদ সম্মেলনে পরাজয় মেনে নেয়ার খানিকটা আভাস দিলেন তিনি।
এখনো লকডাউন দেওয়ার কথা ভাবছি না আমি, তবে পরবর্তীতে প্রশাসন এসে কি করে সেটা তাদের বিষয়, আর আমি প্রেসিডেন্ট থাকবো কিনা তা সময়ই বলে দিবে। এদিকে অবশেষে জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছে চীন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত 46তম প্রেসিডেন্টকে অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপান অভিনন্দন জানানোর 24 ঘন্টা না পেরোতেই শুক্রবার শি জিনপিং সরকার অভিনন্দন জানিয়েছে জো বাইডেন ও কামালা হ্যারিসকে। আসমাতুলি, নিউজ 24। নির্বাচনে জালিয়াতির প্রশ্নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগের পক্ষে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে রাস্তায় নেমেছে তার সমর্থকরা। শনিবার ওয়াশিংটন সহ বিভিন্ন শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। 3 নভেম্বরের নির্বাচনে পরাজয় স্বীকার না করে ভোট কারচুপির অভিযোগ তুলে আইনি লড়াইয়ে নেমেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আর তাকে সাহস দিতে এই বিক্ষোভ সমাবেশ করছে ট্রাম্প সমর্থকরা। পূর্ব ঘোষিত এই বিক্ষোভ র্যালির আয়োজকরা বিভিন্ন স্থানে এক এক নামে এই আন্দোলন পরিচালনা করছেন। কোথাও মেক আমেরিকা গ্রেট অ্যাগেন, মার্চ ফর ট্রাম্প, আবার কোথাও স্টপ দ্য স্টিল বলে আখ্যা দিচ্ছেন তারা। ওয়াশিংটনে আয়োজিত সবচেয়ে বড় বিক্ষোভ মিছিলে অংশ নেয় কয়েক হাজার আন্দোলনকারী। এদিকে বামপন্থী কয়েকটি গ্রুপ ট্রাম্পের সমর্থকদের ওই র্যালির বিরুদ্ধে পাল্টা কর্মসূচি দিলেও কোথাও বড় ধরনের কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। এদিকে ক্ষমতায় টিকে থাকতে আইনি লড়াইয়ে নেমেও খুব একটা সুবিধা করতে পারেনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগে করা বেশ কয়েকটি মামলা এরই মধ্যে খারিজ হয়ে গেছে। এই অবস্থায় তার সমর্থকরা শনিবার যখন রাস্তায় নেমে বিক্ষোভ করছিল তখন ট্রাম্প নর্দার্ন ভার্জিনিয়াতে ন্যাশনাল ক্লাবে গলফ খেলছিলেন। জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে নানামুখী কাজের সুযোগ তৈরি হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। শনিবার বিকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। এদিকে মিয়ানমারে অং সান সুচি পুনরায় নির্বাচিত হওয়ায় রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে মিয়ানমারের সঙ্গে আলোচনার সুযোগ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন এ কে আব্দুল মোমেন। কারণেই আমাদের দেশে তারা আরো অধিকতর ইনভেস্টমেন্ট, কারণ বাংলাদেশ ইজ দ্য ল্যান্ড অফ অপরচুনিটি। এইখানে তাদের কোম্পানিগুলো আসবে তাদের নিজের গরজে, তাদের টিকে থাকার জন্য। বাসে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি অভিযোগ চলছে। 14 মামলায় 32 জনকে আটকের প্রতিবাদে বিএনপি মহাসচিবের অভিযোগ সরকার তাদের এজেন্টদের দিয়ে বাস পুড়িয়েছে। আর ওবায়দুল কাদের বলছেন নির্বাচন ও আন্দোলনে জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে বিএনপি আগুন সন্ত্রাসের মাধ্যমে মানুষ পুড়িয়ে প্রতিশোধ নিতে চাইছে। এই ঘটনায় জড়িতদের পরিচয় মিলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আলী তালুকদারের রিপোর্ট। গত বৃহস্পতিবার রাজধানীর অন্তত 8টি স্থানে বাসে অগ্নি সংযোগের ঘটনায় একে অপরকে দোষারোপ করছে আওয়ামী লীগ ও বিএনপি। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এর পরপরই রাজধানী থেকে আটক করা হয় বিএনপির 30 জনের বেশি নেতাকর্মীকে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির এক প্রতিবাদ সমাবেশে মির্জা ফখরুল এ বিষয়ে সরকারের তীব্র সমালোচনা করেন। মির্জা ফখরুল অভিযোগ করেন সরকারের এজেন্টরাই বাস পুড়িয়েছে। অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। 9টা বাস পুড়িয়েছিল। আমরা তীব্র ভাষায় এই নাশকতার নিন্দা করেছি, আমরা কার্যকর করেছি এবং আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই বিএনপি কোন সন্ত্রাসে বিশ্বাস করে না। রাজশাহীর বাগমারায় এক দলীয় সম্মেলনে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ওবায়দুল কাদের বলেন নির্বাচন ও জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে বিএনপি তার প্রতিশোধ নিচ্ছে বাস পুড়িয়ে। কর্মসূচির নামে জনগণের শান্তি বিনষ্টের কোনো অপচেষ্টা করলে বাংলাদেশ আওয়ামী লীগ জনগণকে সাথে নিয়ে এর সমুচিত জবাব দেবে। কোনো অপশক্তিকে জনজীবন সম্পদের ক্ষতি করতে আমরা দেব না। এদিকে ডিএনপির মুখপাত্র জানিয়েছেন দাহ্য পদার্থ, ককটেল সহ গ্রেপ্তারকৃত ও জড়িতদের দলীয় পরিচয় মিলেছে। তাদের সহযোগী কারা ছিল এবং তারা কাদের নির্দেশনায় তারা এই কাজগুলো করেছেন সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। আমরা যতটুকু তদন্তে পেয়েছি তাদের দলীয় পরিচয় আছে এবং আমরা দলীয় পরিচয় যাই থাকুক না কেন আমরা এই বিষয়ে কঠোর অবস্থানে আছি।
একই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিসি ক্যামেরা দেখে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। ভিডিও ফুটেজের মাধ্যমে তাদেরকে আমরা অনেকগুলোকে আমরা চিহ্নিত করেছি। আমাদের নিরাপত্তা বাহিনী যথেষ্টভাবে তৎপর রয়েছে। আধুনিক সময়ে এই অগ্নিসন্ত্রাস কাম্য নয় বলে মন্তব্য করেন তিনি। সন্ত্রাসের রাজ্য। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। কাউন্সিল নিয়ে অস্থিরতা বাড়ছে হেফাজতে ইসলামে। প্রয়াত আমির আল্লামা আহমদ শফীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে অভিযোগ করে বিচার বিভাগীয় তদন্তের আহ্বান জানিয়েছে তার পরিবার। একমত প্রকাশ করে ঢাকা ও চট্টগ্রামের সংবাদ সম্মেলন ডেকে কাউন্সিল বন্ধের আহ্বান জানিয়েছেন হেফাজতের একাধিক নেতা। অন্যদিকে কাউন্সিল আয়োজনের পক্ষে সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী বলছেন, কয়েকজন নায়েবে আমিরকে আমন্ত্রণ না জানানোর ইস্যু তুলে পরিস্থিতি ঘোলাটে করার পায়তারা চলছে। শেখ জায়েদকে সঙ্গে নিয়ে বিস্তারিত তৌহিদ শান্তর রিপোর্টে। গেল সেপ্টেম্বরে মারা যান হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফী। এর 2 মাসের মাথায় স্পষ্ট হয়ে উঠল সংগঠনটির অভ্যন্তরীণ দ্বন্দ্ব। অসুস্থ এবং বয়োবৃদ্ধ আল্লামা আহমদ শফীকে অবরুদ্ধ করে কার্যত হত্যা করা হয়েছে বলে চট্টগ্রামে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তার শ্যালক। দাবি জানান বিচার বিভাগীয় তদন্তের। হযরতের অস্বাভাবিক মৃত্যুর বিষয়টি পরিবার থেকে একাধিকবার বলা হলেও সরকারের প্রশাসন বা হেফাজতের বর্তমান দায়িত্বশীল কোনো উদ্যোগ গ্রহণ করে নাই। আহমদ শফীর পরিবারের এই দাবিকে যৌক্তিক বলে উল্লেখ করে এদিন বিকেলে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য তুলে ধরেন হেফাজতের যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ। কাউন্সিল আহ্বান একতরফা এবং নিয়মতান্ত্রিক হয়নি বলেও অভিযোগ করা হয়। অবিলম্বে আল্লামা শাহ আহমদ শফীর এই শাহাদতের বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করুন ও আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহি আলাইহির চরম বিরোধী ভান্ডারীদের মাধ্যমে এই মহলটি এখন হেফাজত দখলের ষড়যন্ত্র করে যাচ্ছে। যদিও হেফাজতের সাংগঠনিক সম্পাদক বলছেন, কয়েকজন নায়েবে আমিরকে দাওয়াত না দেওয়ার ইস্যু তুলে কাউন্সিল বন্ধে এসব করা হচ্ছে এবং ওনারা দাওয়াত পাওয়ার আগেই তো মিডিয়ার মধ্যে হইতে শুরু করে দিচ্ছেন। এখন ওনারা নিজেরাই তো দাওয়াত না পাওয়ার কারণগুলো নিজেরাই সৃষ্টি করে ফেলছেন। হেফাজতে ইসলামের কাউন্সিল ডাকা হয়েছে বর্তমান মহাসচিব জুনায়েদ বাবুনগরীর নির্দেশে। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনেই মন্দিরে মন্দিরে উদযাপন করা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম উৎসব কালী পূজা। একই সাথে আলোকসজ্জার মাধ্যমে এদিন উদযাপন করা হয় দীপাবলি। শনিবার সন্ধ্যা থেকেই মন্দিরে মন্দিরে আলোকসজ্জার মাধ্যমে দীপাবলির রাত উদযাপন করেন ভক্তরা। এদিন বাড়িতে বাড়িতেও মোমবাতি প্রজ্বলন করে দীপাবলি পালন করা হয়। পুরাণ মতে সকল অন্যায় অত্যাচার দূর করতেই এদিন মা কালীর মর্তে আগমন ঘটে। আর সকল অন্যায় দূর করে অশুভ ও কল্যাণ প্রতিষ্ঠার জন্য দীপাবলির আলো প্রজ্বলন করা হয় বলে জানান মন্দিরে আসা ভক্তরা। এই যে মহামারী, এই মহামারী থেকে যেন আমরা সবাই মুক্তি হতে পারি, মুক্ত লাভ করতে পারি, এটাই মায়ের কাছে প্রার্থনা আমাদের এই বছরে। অশুভ জিনিস দূর হয়ে যাতে শুভ হয়, অন্ধকার থেকে যে আমরা আলোর পথে আসতে পারি, এটাই আমাদের কামনা আর কি। সকাল থেকে আমরা উপোস, এখনো পূজা শেষ না হওয়া পর্যন্ত আমরা উপোস ভাঙবো না। এবছর 10 আউটস্ট্যান্ডিং ইয়াং পারসনস TOYP অ্যাওয়ার্ড 2020 পেয়েছেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোফান। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখার জন্য এই পুরস্কারে ভূষিত হন সাফওয়ান সোফান। শনিবার রাতে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে আয়োজিত বর্ণিল অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অ্যাওয়ার্ড প্রদান করে তরুণ ব্যবসায়ীদের আন্তর্জাতিক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশ, যেখানে সাফওয়ান সোফান সহ 10 জন খ্যাতনামা তরুণ নেতৃত্বকে TOYP অ্যাওয়ার্ড প্রদান করা হয়। তারা হলেন শেখ তন্ময় MP, ক্রিকেটার আকবর আলী, আন্তর্জাতিক খ্যাতিমান গলফার মোহাম্মদ সিদ্দিকুর রহমান, ঢাকা চেম্বারের সভাপতি শামস মাহমুদ, এনভয় গ্রুপের পরিচালক তানফির আহমেদ, জনপ্রিয় গায়ক হৃদয় খান, মানবাধিকার কর্মী ও সাংবাদিক নবনীতা চৌধুরী, 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আইমান সাদিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল কবির। অ্যাওয়ার্ড পাওয়ার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে সাফওয়ান সোফান বলেন, আমাদের যে সম্মাননাটা দেয়া হচ্ছে তাতে আমরা দেশ ও জাতিকে আরও বেশি সেবা দিতে উৎসাহ পাব।
ইন্সপিরেশনাল টুয়ার্ডস দ্য ইউথ কমিউনিটি অফ বাংলাদেশ, যে আমরা উই আর এক্সেলিং অ্যান্ড আমাদেরকে যে রেকগনিশনটা দেওয়া হচ্ছে, ইট উইল গিভ আস মোর ইন্সপিরেশন টু ডু বেটার ফর আওয়ার নেশন। সকলের যে প্রচেষ্টা, চেষ্টাটার যে ফলটা, সেটা আমরা ধরেন কিছুটা খুঁজে পাচ্ছি আজকে। আমরা ইনশাল্লাহ আগামীতে আমাদের মতন আরও যারা আসবে কিংবা আমাদের দেখে যারা আরও কাজ করতে আগ্রহ হবে তাদের জন্য আরও যেন প্রত্যাশা, আমাদেরকে দেখে যেন প্রত্যাশাটা বাড়ে কিংবা ভালো কাজ করার ইচ্ছা থাকে। সকালের সংবাদের সময় হলো একটা বিরতির, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন সকালের সংবাদ। দেশে করোনায় আরও 14 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো 6,173 জন। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 11,795টি। এর মধ্যে নতুন শনাক্ত 1,531। এ পর্যন্ত মোট শনাক্ত 4,30,496। নতুন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1,462 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 3,47,849 জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় করোনায় রোগী শনাক্তের হার 12.98%, আর এখন পর্যন্ত শনাক্তের হার 17.03%। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 80.80%, আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.43%। এবারে বৈশ্বিক করোনা পরিস্থিতি। নির্বাচনের পর যুক্তরাষ্ট্রে গেল এক সপ্তাহ ধরেই করোনা ভাইরাস সংক্রমণের রেকর্ড গড়ে চলেছে। দেশটিতে গেল 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 1,57,000-এর বেশি মানুষ। মৃত্যু হয়েছে 1,260 জনের। বিশেষজ্ঞরা বলছেন আগামী এক বছরে আরও 1 লাখ মানুষের মৃত্যু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। কিন্তু করোনার এমন পরিস্থিতিতেও লকডাউনে যাবেন না বলে স্পষ্ট জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রেসিডেন্ট আশা প্রকাশ করেছেন আগামী এপ্রিল নাগাদ সবার কাছে করোনার ভ্যাকসিন পৌঁছে যাবে। সারা বিশ্বে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 5,43,00,000, আর মোট প্রাণহানি হয়েছে 13,17,000-এর বেশি মানুষের। এদিকে সংক্রমণ আরও বাড়তে থাকায় রেড জোনের আওতা আরও বাড়িয়েছে ইতালি সরকার। ইউরোপের বেশিরভাগ দেশে লকডাউন জারি থাকলেও কমছে না ভাইরাসের সংক্রমণ। ফ্রান্সকে টপকে একদিনে ইতালিতে সর্বোচ্চ 37,000 মানুষ আক্রান্ত হয়েছে। অবস্থায় দেশটিতে বিভিন্ন স্থানে জারি করা রেড জোনের পরিধি বাড়ানোর ঘোষণা দিয়েছে গুইসেপে কন্তে প্রশাসন। সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্মম নির্যাতনে যুবক রায়হান হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত বহিষ্কৃত এসআই আকবর গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী ও তার পরিবার। এ সময় মামলার সকল আলামত সংগ্রহ করতে পিবিআইয়ের প্রতি আহ্বান জানিয়েছে নিহতের মা সালমা বেগম। এদিকে আকবরের রিমান্ডের মাধ্যমে জড়িত বাকি আসামিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। সৈয়দ রাসেলের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। পুলিশ ফাঁড়িতে নির্যাতনের আগের রাতে নীল শার্ট পরে বেরিয়েছিলেন রায়হান, কিন্তু রায়হানের মরদেহে ছিল লাল শার্ট। এছাড়া লাশ হস্তান্তরের সময় তার মোবাইলটিও ফিরিয়ে দেয়নি পুলিশ। দুপুরে নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে রায়হানের মা আলামতগুলো উদ্ধারের দাবি জানান। আমার ঘর থেকে যখন বেরিয়ে যায় তখন তারপরে ছিল নেভি ব্লু গেঞ্জি এবং নেভি ব্লু প্যান্ট, আর মৃত্যুকালে তার পরনে ছিল এমন একটা শার্ট, সেটা তার গাও ডাকে নাই, এত ছোট শার্ট এবং লাল কালারের শার্ট। তার মোবাইলও পাই নাই, আমি কোনো কিছু এখনো পাই নাই। রায়হান হত্যা মামলায় গ্রেফতার হওয়া 3 পুলিশ সদস্যের কেউই 164 ধারায় জবানবন্দি দেয়নি। এতে সর্বোচ্চ শাস্তির ক্ষেত্রে প্রভাব পড়বে না বলে জানান সংবাদ সম্মেলনে উপস্থিত আইনজীবীরা। আমরা এখন সিলেট আইনজীবী সমিতির সিদ্ধান্ত আইনি লড়াইয়ে কোথায় কোন পাকড় আছে কিনা, কোথায় কোনো ত্রুটি হচ্ছে কিনা, সেটা আমরা খবর নেব। এদিকে প্রধান আসামি আকবরের রিমান্ডের মাধ্যমে ঘটনার সাথে জড়িত সকলের গ্রেপ্তারের দাবি জানান আন্দোলনকারীরা। রায়হান হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আহালিয়া বারোহানসা সহ সিলেটের সচেতন জনতা ইনশাআল্লাহ রাজপথ ছাড়বে না। তবে তদন্তে কোনো অবহেলা থাকলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সংগ্রাম পরিষদের নেতারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ।
কর মেলা না হলেও থেমে নেই কর আদায়। প্রায় প্রতিটি কর অঞ্চলে চলছে মিনি মেলার আয়োজন। নভেম্বরে শেষ হচ্ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা। মেলার মতোই কোনো হয়রানি ছাড়া এক জায়গায় সেবা দিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে রাজস্ব কর্মকর্তারাও। করোনা পরিস্থিতি বিবেচনায় রাখা হয়েছে নিরাপদ দূরত্ব। সুলতান আহমেদের রিপোর্ট। 2010 সাল থেকে শুরু হয় কর মেলা। টানা 10 বছর ধরে আয়োজিত মেলা করদাতাদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে তরুণ করদাতাদের ভিড় দেখা যায় একই ছাদের নিচে সব সেবা নিতে। গেল বছর রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়েছে কর মেলা। মহামারী করোনা অবশ্য বাদ ছেড়েছে এবারের মেলা আয়োজনে। তবে তাতে কি, সাধারণ করদাতাদের কথা মাথায় রেখে কর অঞ্চলগুলো ঠিকই প্রস্তুতি নিয়েছে মেলার মতো করে। রাজধানীর সেগুনবাগিচায় দেখা গেল কয়েকটি কর অঞ্চলের অধীনে এমন সুসজ্জিত মিনি মেলার আয়োজন। কর দিতে আসা লোকের উপস্থিতি কম হলেও নেই হয়রানির অভিযোগ। এখানে এসে ইটিং করতে পারতেছে, সাথে পাশে থেকে তথ্য নিতে পারতেছে যে কোনো ধরনের কিভাবে দিতে হবে। 5টা বুথ করা হয়েছে যাতে লাইনটা মানে স্বাস্থ্যবিধি মেনে সবাই যাতে রিটার্নটা সাবমিট করতে পারে। এটা আরো 1 সপ্তাহ আগে যদি করতো এবং একটু প্রচার মিডিয়াতে ভিড় এড়াইতে করোনাকালীন সময়ে এখানে বুথ করার কারণে খুবই ভালোভাবে রিটার্নগুলো দাখিল করতে পারতেছি। নভেম্বরের 30 তারিখেই শেষ হচ্ছে রিটার্ন জমার সময়সীমা। এই সময়ে অন্য বছরের মতোই কর আদায়ের প্রত্যাশা করছেন কর কমিশনাররা। মিনি মেলায় করদাতাদের ভালো সাড়া পাচ্ছেন বলেও জানান এই কমিশনার। সংস্থাগুলোকে আমরা যোগাযোগ করছি যাতে তারা একজন না এসে একজন অনেকগুলো রিটার্ন নিয়ে এসে দিয়ে গেলে তাহলেও কিন্তু একটা এই ভিড়টা এড়াতে পারে। গত বছর এই সময় 5ই নভেম্বর পর্যন্ত আমরা প্রায় রিটার্ন পেয়েছিলাম 3304 কিছু উপরে। এবার সেটা 5700 মতো আমরা রিটার্ন পেয়ে গেছি। জাতীয় রাজস্ব বোর্ডের হিসেব বলছে চলতি বছরের প্রথম 4 মাসে মোট কর আদায় হয়েছে ৬৬,৫৫৫ কোটি টাকা, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ৮৭,০০১ কোটি টাকা। করোনার সময়ে লক্ষ্যমাত্রার চেয়ে আদায় কমলেও গেল বছরের চেয়ে প্রবৃদ্ধি হয়েছে ১.১৪%। নভেম্বর মাস মানেই কিন্তু একটি ব্যস্ত মাস এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের জন্য। করদাতারাও কিন্তু এই মাসে ভিড় জমান কর অঞ্চলগুলোতে। অন্যান্য বছর এই সময়ে মেলা হলেও এবার হচ্ছে কিছুটা ভিন্ন ফ্লেভারে, অনেকটা মিনি মেলার আয়োজনে। তবে তারপরও করোনার সময়ে মাস শেষে আদায় অন্য বছরের চেয়ে ভালো হবে এমন প্রত্যাশাই এনবিআর কর্মকর্তাদের। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো আরও একটা বিরতির, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন সকালের সংবাদ। দিনাজপুরের শেখ রাসেল জাতীয় উদ্যানের আশুরা বিলের জমি দখল করে ধান চাষের অভিযোগ উঠেছে। পানি নিষ্কাশনের জন্য পার্শ্ববর্তী হরিপুর গ্রামের লোকজন ক্রস ড্যাম কেটে ফেলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বিলের জীববৈচিত্র্য। ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কার ও আশুরার বিলকে মাছের অভয় আশ্রম করার দাবি স্থানীয়দের। উদ্যান কর্তৃপক্ষ বলছে সরকারি সম্পদ বিনষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ফখরুল হাসান পলাশের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি নবাবগঞ্জ শেখ রাসেল জাতীয় উদ্যান। 2000 একরের এই উদ্যানে শালবনের পাশাপাশি রয়েছে প্রায় 600 একরের একটি জলাশয়, যা স্থানীয়দের কাছে আশুরার বিল নামে পরিচিত। জীববৈচিত্র্য রক্ষায় আশুরার বিলের পানি ধারণের জন্য গেল বছর একটি ক্রস ড্যাম নির্মাণ করে উপজেলা প্রশাসন। সম্প্রতি জাতীয় উদ্যানের পার্শ্ববর্তী হরিপুর গ্রামের লোকজন ধান চাষের লক্ষ্যে পানি নিষ্কাশনের জন্য ক্রস ড্যামের কিছু অংশ কেটে ফেলেন। বিল কোনোদিন জমি হয় না, সেখানে ধানও হয় না। বিল তো বিলই, সেখানে মাছ চাষ হবে। বনবৈচিত্র্য যেন ঠিক থাকে, কোনো প্রকার যেন সামাজিক অসুবিধা তৈরি না হয়, এই জন্যই আমরা এই জায়গাটাকে পুনরুদ্ধারের জন্য বিনীত নিবেদন জানাচ্ছি। যদিও হরিপুর গ্রামের বাসিন্দারা বলছেন তারা দীর্ঘদিন ধরে এই বিলে ধান চাষ করে আসছেন। ক্রস ড্যামের কারণে তাদের চাষাবাদ ব্যাহত হচ্ছে। এখানে কোনো ক্রস ড্যাম থাকবে না, এখানে মুক্ত জলাশয় থাকবে। শুষ্ক মৌসুমে এটা আমরা ধান চাষ করি আর কি, কিন্তু বর্তমানে এই বাদ দিলে আমাদের এই ক্ষতিটা হচ্ছে। আমরা ধান চাই, বাদ চাই না, আর হলো উন্মুক্ত পানি চাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন উদ্যান সরকারি সম্পত্তি, কেউ দখলের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং আশেপাশে ব্যক্তিগত জমি আছে কিনা তার সপক্ষে কাগজ তাদেরকে চাওয়া হয়েছিল, কিন্তু তারা দেখাতে পারেনি। আশুরা বিলের বাঁধের সংস্কার চাই, এটা আমাদের সরকারি সম্পত্তি, আমরা এটা রক্ষা করব। 2010 সালে উদ্যানটিকে শেখ রাসেল জাতীয় উদ্যান ঘোষণা করে সরকার।
ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। আবারও সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে ভারত পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখা। উভয় দেশের সংঘর্ষে 19 জন নিহত হওয়ার পর পাকিস্তানের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হামলার ঘটনায় পাকিস্তানের কড়া সমালোচনা করেছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। তবে ভারতের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনে এই হামলার প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। জম্মু কাশ্মীরের উড়ি সীমান্তে শুক্রবার ভারত ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষের পর শনিবার সকালে রাজস্থানের পাকিস্তান সীমান্তে সেনাদের সাথে দীপাবলি উদযাপন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় পাকিস্তানকে দিলেন কড়া ইঙ্গিত। সীমা পর রহকর সীমান্তে যদি আমাদের কেউ পরীক্ষা করার জন্য আঘাত করে থাকে তার উপযুক্ত জবাব আমরা দেব। ও দেশ মে এক বিশ্বাস কা বাতাবরণ বানাতা হ্যায়। পাকিস্তানের হামলার সমালোচনা করেন রাহুল গান্ধীও। এক টুইট বার্তায় তিনি জানান, যুদ্ধবিরতি লঙ্ঘন করলেই পাকিস্তানের আসল চেহারা প্রকাশ পায়। এদিকে হামলার ঘটনায় ভারতের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে পাকিস্তান। তাদের দাবি, বিনা কারণে হামলা চালিয়েছে ভারত। এই ঘটনায় ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় কূটনীতিককে ডেকে এই হামলার প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। উড়ি সীমান্তে শুক্রবার ভারত ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনায় অন্তত 19 জনের প্রাণহানি হয়। নিহতদের মধ্যে 8 পাকিস্তানি সৈন্য, 5 ভারতীয় সেনা, 6 জন সাধারণ নাগরিক রয়েছে বলে জানা গেছে। মাসুদ রানা, নিউজ 24। এদিকে করোনা মহামারীর মাঝেই ভারত জুড়ে মহা সমারোহে পালিত হচ্ছে দীপাবলি উৎসব। একসঙ্গে 6 লক্ষের বেশি মাটির প্রদীপ জেলে গিনেস বুকের রেকর্ড ভেঙে উৎসবে রঙিন হয়ে ওঠে অযোধ্যা। দীপাবলি উপলক্ষে শনিবার দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বলিউডের অনেক তারকা। তবে বায়ু দূষণের কথা মাথায় রেখে দীপাবলিতে একের পর এক রাজ্যে বাজি পোড়ানো নিষিদ্ধ করলেও উৎসবের দিনেই দূষিত বাতাসে ধুঁকছে দিল্লির মানুষ। মাসুদ রানার আরও একটি ডেস্ক রিপোর্ট। গিনেস বুকের রেকর্ড ভেঙে জ্বলছে একসঙ্গে 6 লাখের বেশি মাটির প্রদীপ, সঙ্গে চোখ ধাঁধানো আলোর খেলা। সাধারণত এই দিনটিকে 14 বছর বনবাস কাটিয়ে রাম সীতার অযোধ্যা ফিরে আসার দিন হিসেবে ধরা হয়। সেই সময়ে প্রজারা অযোধ্যা নগরীকে সাজিয়েছিলেন অসংখ্য প্রদীপ জ্বালিয়ে। তাই তো দিনটি পালন করার জন্যই নদীর তীরে 6 লক্ষের বেশি মাটির প্রদীপ জ্বালানো হয়। সবথেকে বেশি সংখ্যক প্রদীপ জ্বালিয়ে উৎসব পালন করার জন্য ইতিমধ্যে গিনেস বিশ্ব রেকর্ডে নাম উঠেছে অযোধ্যার। শুক্রবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এছাড়া দেশবাসীকে দিওয়ালির শুভেচ্ছা জানিয়েছে বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন সহ আরও অনেক তারকা। তবে পরিবেশ দূষণ রোধে বাজি না পোড়ানোর অনুরোধ করেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। শনিবার দেশবাসীকে টুইট করে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। করোনা মহামারীতে ভারত জুড়ে উৎসবের আমেজের কমতি নেই। এবছর দুর্গাপুজোর আবহে যাতে দীপাবলি এবং কালী পূজাও পালন করা হয় তার জন্য ইতিমধ্যে একগুচ্ছ নির্দেশিকা দেয় আদালত। আতশবাজি পোড়ানো এবং বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে দীপাবলির দিনেই কালো ধোঁয়ায় ঢেকেছিল দিল্লির বাতাস। মাসুদ রানা, নিউজ 24। ঘূর্ণিঝড় ভামকোর আঘাতে ফিলিপাইনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 53 জনে। নিখোঁজ রয়েছেন অন্তত 20 জন। ভূমিধসে অনেক ঘরবাড়ি ধ্বংস হয়ে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। এমন অবস্থায় উদ্ধার ও ত্রাণ বিতরণ কাজ ব্যাহত হচ্ছে। ঘূর্ণিঝড় ভামকো ফিলিপিন্সে তাণ্ডব চালিয়ে ভিয়েতনামের দিকে ধেয়ে যাচ্ছে। উপকূলীয় এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে 4 লাখের বেশি মানুষকে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গেল বুধবার রাতে ঘূর্ণিঝড় ভামকো ফিলিপাইনের লুইজান দ্বীপে আছড়ে পড়ে এবং বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত তাণ্ডব চালায়। ভামকোর আঘাতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির সবচেয়ে বড় দ্বীপ লুইজান। ভূমিধসে অনেক ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। এছাড়া হাজার হাজার বাড়িঘর এখনও পানির নিচে তলিয়ে থাকতে দেখা গেছে।
বিভিন্ন স্থানে অনেক সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধার ও ত্রাণ বিতরণ কাজ ব্যাহত হচ্ছে। এই ঘটনায় হতাহতের সংখ্যা আরো বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। পানির স্তর যেন দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। অনেকে বহুতল ভবনে বসবাস করছে, তবে সবার জন্য তা সম্ভব হচ্ছে না। এদিকে ভামকো স্থানীয় সময় রোববার ভোর নাগাদ ভিয়েতনামে ঘন্টায় 165 কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে আঘাত হানতে পারে। শনিবারের মধ্যে দেশটির প্রশাসন উপকূলীয় এলাকা থেকে 4,64,000-এর বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে। মাসুদ রানা, নিউজ 24। সঙ্গেই থাকুন, দেখছেন সকালের সংবাদ। এবারে নিউজ 24 স্পোর্টস। অনুষ্ঠিত হলো শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের সাধারণ সভা। 2013 সাল থেকে 2019 সাল পর্যন্ত ক্লাবের কর্মকাণ্ড পর্যালোচনার পাশাপাশি সভায় পরবর্তী করণীয় বিষয়সমূহ নিয়ে আলোচনা করেন ক্লাব কর্তারা। আগামী 14 দিনের মধ্যে নতুন করে নির্বাচন কমিটি গঠন করার পাশাপাশি কমিটি গঠনের 1 মাসের মধ্যে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায়। এ সময় উপস্থিত ছিলেন শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোফান আনফির। এছাড়াও ক্লাবের বর্তমান কমিটির সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন পরিচালক বৃন্দ ও স্থায়ী সদস্যরা। সভা শেষে শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের অধীনে একটি ক্রিকেট ক্লাব চালু করার ঘোষণা দেন ক্লাবটির চেয়ারম্যান সায়েম সোফান আনফির। এবারে বিনোদনের খবর। প্রযোজকদের হাতে নতুন সিনেমা থাকলেও তা মুক্তি না দেয়ায় দর্শক সংকটে স্থায়ীভাবে সিনেমা হল বন্ধের শঙ্কা তৈরি হয়েছে। যদিও লগ্নিকৃত টাকা ফেরত না আসার শঙ্কায় প্রযোজকরা সিনেমা মুক্তি দিতে নারাজ। তাদের দাবি, এই সংকট কাটাতে এখন ভরসা আমদানি সিনেমা। এমন বাস্তবতায় তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে এক বৈঠকে দুই সংগঠনের প্রতিনিধিরা নিজেদের মধ্যে আলোচনা করে সমস্যা সমাধানের বিষয়ে ঐক্যমতে এসেছেন। আশ্বাস মিলেছে সিনেমা আমদানিরও। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। 7 মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর চলচ্চিত্র সংশ্লিষ্টদের দাবির প্রেক্ষিতে গত 16 অক্টোবর থেকে হল খোলার অনুমতি দেয় সরকার। কিন্তু 1 মাসে আলোর মুখ দেখে মাত্র 2টি সিনেমা। বেশিরভাগ হল মালিক সাহসী হিরো আলম দিয়ে প্রেক্ষাগৃহ খুললেও লাভের মুখ দেখেনি কেউ। হল মালিকদের অভিযোগ, প্রযোজকদের হাতে 20টির বেশি চলচ্চিত্র থাকলেও তা মুক্তি না দেওয়ায় এমন সংকট। দাবি তুলেছেন সিনেমা আমদানির। প্রচারের কোনো কমতি রাখি নাই। অডিও ক্যাসেট বানাই না, অ্যাডভার্টাইজ করলাম, খুব ভালোভাবে প্রচার করলাম, কিন্তু দর্শক আসলো না। পরবর্তীতে বাধ্য হইলাম আবার বন্ধ করে দিতে। ইন্ডিয়ান ছবি সীমিত আকারে হইলো আনার সুযোগ দেন। ভারতীয় ছবির আকর্ষণে হইলো দর্শক ঘর থেকে সিনেমা হলে আবার ফিরাত আসবে। হলিউড ছবি আসতেছে, কিন্তু হলিউড ছবি থেকে কিন্তু ভারতীয়, হিন্দি, বাংলা যে অবাধে ছবি যদি আসে, তাহলে এই ট্রেডটা কিন্তু টিকে যাবে। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতির দাবি, লগ্নিকৃত টাকা ফেরত না আসার শঙ্কায় হলে সিনেমা মুক্তি দিতে নারাজ প্রযোজকরা। প্রযোজকরা উৎসাহিত হচ্ছে না, কারণ হচ্ছে যে তারা তাদের উপযুক্ত রেন্টাল পাবে কিনা, তাদের উপযুক্ত দাম পাবে কিনা ছবির, সেই বিষয়ে কনফিউশন আছে। হল খোলার পর সিনেমার সংকট নিয়ে প্রযোজক ও হল মালিকদের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই দুই সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। আমরা যদি পারি প্রযোজকদের বুঝায় টুজায়া তার ছবি রিলিজ করার জন্য এবং রিলিজের একটা শিডিউল তৈরি করতে পারি, তাহলে অন্তত বর্তমান অচল অবস্থাটা কেটে যাবে। আপৎকালীন সময়ের জন্য যদি চলচ্চিত্র আমদানির অনুমতি দেওয়া হয়, আমাদের সেখানে কোনো আপত্তি থাকার কথা না। যদিও আগে চলচ্চিত্রের এই সংগঠনগুলোই আমদানি সিনেমার বিপক্ষে কথা বলেছিলেন। করোনার ধাক্কায় পঙ্গু ইন্ডাস্ট্রি যখন কমায়, তখন আমদানি সিনেমা কি পারবে চলচ্চিত্রের সুদিন ফেরাতে, সেটি এখন দেখার অপেক্ষা। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। সকালের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর 7 ফার্মেসিতে অভিযান, মিলল ক্যান্সার, হৃদরোগের মতো জটিল রোগের মেয়াদোত্তীর্ণ ঔষধ, লাইসেন্স না থাকায় সিলগালা।
যুবলীগের বহু প্রতীক্ষিত কমিটির 201 সদস্যের মধ্যে অনেক নতুন মুখ, বাদ গেলেন বিতর্কিতরা। টেকসই অর্থনীতির বড় ভরসা হতে পারে কৃষি, অভিমত বিশ্লেষকদের। কৃষিভিত্তিক শিল্প বাড়ানোর তাগিদ, টেকসই যান্ত্রিকীকরণের সুফল মিলতে পারে উৎপাদনে। পুনঃগণনাতেও বিপুল সংখ্যাগরিষ্ঠতা বাইডেনের, রাজপথে ট্রাম্প সমর্থকদের বিক্ষোভ। নতুন প্রশাসনের সঙ্গে নানামুখী কাজের সম্ভাবনা দেখছেন পররাষ্ট্রমন্ত্রী। আলোকিত আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের দীপাবলি উৎসব উদযাপিত। স্বাস্থ্যবিধি মেনে মন্দিরে ভক্তরা, করোনা থেকে রক্ষায় প্রার্থনা। আবারও সংঘর্ষে উত্তপ্ত পাক ভারত নিয়ন্ত্রণ রেখা, দাঁত ভাঙ্গা জবাবের হুঁশিয়ারি মোদির, পাল্টা অভিযোগ এনে প্রতিবাদ পাকিস্তানের। এবং নতুন সিনেমা মুক্তি না পাওয়ায় স্থায়ীভাবে হল বন্ধের আশঙ্কা, বিনিয়োগ উঠে না আসার শঙ্কায় প্রযোজকরা, সিদ্ধান্ত আসতে পারে আমদানির। আর এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।